ঈদের লম্বা ছুটিতে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। শিডিউল মেনে চলছে ট্রেন, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ বাসে। যাত্রী স্বাভাবিক আছে, আপনার ভাড়া কোনো বাড়তি নেই। প্রায় 3 বছর পরে বাবার বাড়ি যাচ্ছি, ছোট বাবুকে নিয়ে, এটাই আমাদের ঈদের আনন্দ। ঈদের ছুটিতেও মন্ত্রিসভার বৈঠক। ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর। সম্পূরক বাজেট অনুমোদন। বিদেশি পরামর্শকের মত উপেক্ষা করে সংসদে সরবরাহ করা হয় নিম্নমানের হেডফোন। এমপিদের অসন্তোষ, অনভিজ্ঞ ঠিকাদারের কারণে শব্দ বিভ্রাট। কনফারেন্স হেডফোন কেনা হয়নি, এটা কেনা হয়েছে মিউজিক্যাল হেডফোন। বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বিশ্ববিখ্যাত শিওর ব্র্যান্ডের হেডফোন এখানে সন্নিবেশিত করা হয়েছে। নানামুখী চাপে বাড়ছে মুদ্রাস্ফীতি। নিয়ন্ত্রণমূলক নীতিতেও লাগামহীন দামের পারদ। ব্যয় সামাল দিতে হিমশিম সাধারণ মানুষ। হরমুজ প্রণালীর মিসাইল সাইটে যৌথ বাহিনীর ভয়াবহ হামলা। টার্গেট ইরানি পরমাণু প্ল্যান্টও। ড্রোন ঠেকাতে সি র্যাম প্রতিরক্ষা ব্যবস্থার দিকে ঝুঁকল মার্কিন বাহিনী। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঈদ উল ফিতর উপলক্ষে এক সপ্তাহের লম্বা ছুটিতে দেশ। পরিবার প্রিয়জনের সাথে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। রাজধানী ছেড়ে বাড়ির পথে ছোটা নগরবাসীর ঈদযাত্রার খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই আমরা যাচ্ছি রিয়াজ রায়হানের কাছে। তিনি আছেন সদরঘাটে। রিয়াজ, বিপুল যাত্রী চাপ দেখা যাচ্ছে, কোনো ভোগান্তি বা টিকিট সংকট রয়েছে কিনা এই বিষয়ে একটু জানাবেন। সকাল আজকে থেকে মূলত গতকাল থেকে ছুটি শুরু হলো, আজকে থেকে মূলত সবচেয়ে বেশি মানুষ বাড়ির পথে ঘুরেছেন। যারা ঈদ করবেন প্রিয়জনের সঙ্গে, তারা সদরঘাটে দক্ষিণাঞ্চলে মানুষ যায় এবং দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় এই সদরঘাট দিয়ে যাওয়া আসা করেন এবং প্রায় 37টি রুটে জাহাজ চলাচল করে। আজকে বিআরডব্লিউটির তথ্য যেটি বলছে যে প্রায় শতাধিক লঞ্চ আজকে এই সদরঘাট টার্মিনাল থেকে ছেড়ে যাবে। পাশাপাশি বসিলা এবং শিমুলিয়া যে দুটি ঘাট নতুন করে করা হয়েছে, সেখানে আপনারা এসে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি লঞ্চে তিল ধারণের ঠাঁই নেই এবং যেই আজকে থেকে এটি নিয়ম করা হয়েছে, যেটি হচ্ছে কোনো ধরনের নির্ধারিত সময় নেই। যে লঞ্চটি মানুষে পরিপূর্ণ হয়ে যাবে, সেই লঞ্চটি সাথে সাথে নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাবে এবং সেটি হচ্ছে সকাল থেকে প্রায় 15 থেকে 20টির মতো লঞ্চ ইতিমধ্যে ছেড়ে গিয়েছে, যেগুলো মূলত বিকেলবেলা ছাড়ার কথা ছিল। সেগুলো যাত্রী হওয়ার সাথে সাথেই ভরে গেছে বা ছেড়ে গিয়েছে। আমরা দেখেছি শুধুমাত্র গুলিস্তান থেকে একেবারে সদরঘাট পর্যন্ত আসতে মানুষের দীর্ঘ সারি এবং অন্তত হাজার হাজার মানুষ, তারা পরিবার পরিজন নিয়ে, পরিবার সবচেয়ে ছোট সদস্য এবং সবচেয়ে বড় সদস্য বা বয়োবৃদ্ধ যারা রয়েছেন তাদেরকে নিয়ে তারা আসছেন। কেউ হেঁটে আসছেন, কেউ রিক্সায় আসছেন, কেউ অটো রিক্সা আসছেন, যে যেভাবে পারছেন ছুটছেন, অর্থাৎ প্রিয়জনের সঙ্গে ঈদ করতে তারা ছুটছেন। তবে একটি বিষয় বারবার নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, যাতে অতিরিক্ত যাত্রী না হয়, তারা যাতে ভ্রমণ না করেন। কারণ যেহেতু নৌপথ এবং মার্চ মাসের শেষের দিকে, সুতরাং অতিরিক্ত যাত্রী হয়ে যাতে কেউ ভ্রমণ না করেন, সেই কারণে তারা বারবার তদারক করছেন। এবং যে কারণ একটি দুর্ঘটনা যদি ঘটে যায় ঈদের সময়, যেহেতু ঈদের সময় দুর্ঘটনার হার সবচেয়ে বেশি থাকে, সেই কারণে এটি কমানোর জন্য সবাইকে বলছে যাতে নিরাপদে বাড়ি যাওয়া যায়, সেই ব্যবস্থা করার জন্য এবং সবাইকে নিজের নিরাপত্তার দায়িত্ব নিজেকেই পালন করতে বলা হচ্ছে। আমরা আরেকটু যদি আমাকে সময় দেন, আমি সামনে একটু দেখাতে চাই, যেটি পন্টুনের উপর, এই যে লঞ্চের উপর অবস্থা দেখছিলেন, পন্টুনের উপর কী অবস্থা সেটি আমরা একটু দেখাতে চাই। যে এখান থেকে যতটুকু দেখা যায়, প্রত্যেকটি লঞ্চের সামনে, অর্থাৎ লঞ্চের প্রবেশের যে মুখটি রয়েছে, সেই প্রবেশ মুখে মানুষ এবং হাজার হাজার মানুষ পন্টুনের উপর অপেক্ষা করছে। অর্থাৎ লঞ্চের প্রবেশের যে মুখটি রয়েছে, সেই প্রবেশ মুখে মানুষ এবং হাজার হাজার মানুষ পন্টুনের উপর অপেক্ষা করছে।
রিয়াজ আমরা শুনছিলাম এবং আমরা দেখছিলাম লঞ্চগুলো যাত্রীতে টইটুম্বুর। এবার আমরা যেতে চাই আমার আরেক সহকর্মীর কাছে। আমার আরেক সহকর্মী যুক্ত হচ্ছেন কমলাপুর রেল স্টেশন থেকে, তানভীর সিদ্দিক। টিপু, ট্রেনগুলো তো শিডিউল মেনেই ছাড়ছে, কোনো ধরনের ভোগান্তির কথা শোনা যাচ্ছে কিনা? কেমন দেখছেন সেখানকার সার্বিক চিত্র? আপনি বলছিলেন যে একেবারে শিডিউল মেনেই কিন্তু ট্রেনগুলো যাচ্ছে। আমরা 16 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং এখান থেকে এই মাত্রই খুলনাগামী সুন্দরবন যে এক্সপ্রেস সেটি কিন্তু একেবারে 8টায় ছাড়ার কথা, 8টা নাগাদই ট্রেনটা ছেড়ে গিয়েছে, যে কারণে এই মুহূর্তে আসলে বলা যায় যে স্টেশনটি ফাঁকাই পড়ে আছে, যেহেতু একেবারে সময় নাগাদ সেই ট্রেনটি ছেড়ে গিয়েছে। এবং সকাল থেকে কিন্তু একেবারে 7টার থেকে শুরু হয়েছে, 7টার পর থেকে অনেকগুলো ট্রেন ছেড়ে গিয়েছে। আপনার চট্টগ্রামের উদ্দেশ্যে কিন্তু 7টা 15 নাগাদ একটি ট্রেন ছেড়ে গিয়েছে, 7টা 45 নাগাদ আরও একটি ট্রেন ছেড়ে যায় এবং আর লালমনিরহাট, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, দেওয়ানগঞ্জ এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। এবং যারা যাত্রীরা রয়েছেন তারা এখন পর্যন্ত আমরা আসলে তেমন কোনো ভোগান্তির কথা শুনিনি, তবে অনেক যাত্রীকে দেখেছি তারা ট্রেনের ছাদে ভ্রমণ করছেন এবং অনেক যাত্রী তারা এমনটাও অভিযোগ করেছেন যে তারা টিকিট কেটেছেন, সেই টিকিট কাটা সত্ত্বেও ট্রেনের ভিতরে এত ভিড় রয়েছে যে কারণে তারা সেই তাদের কাঙ্ক্ষিত সিটে বসতে পারেননি, ফলে তাদেরকে দাঁড়িয়ে যেতে হচ্ছে বা ট্রেনের ছাদে যেতে হচ্ছে, এরকম কিছু অভিযোগও আমরা পেয়েছি। এবং একই সাথে যাত্রীরা যেটি বলছেন যে যত কষ্টই হোক না কেন, যত দুর্ভোগ পোহাতে হোক না কেন, তারা আসলে বাড়ি ফিরতে চান। বাড়ি ফিরে তাদের স্বজন পরিজন তাদের সবাইকে নিয়ে তারা ঈদ উদযাপন করতে চান। তো মারফি, এখন পর্যন্ত আসলে রেল স্টেশন থেকে তেমন কোনো দুর্ভোগের খবর আমাদের কাছে নেই। মারফি। তানভীর সিদ্দিক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই পর্যায়ে আমরা গাবতলীতে যাচ্ছি, সেখানে রয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রাব্বি, আমাদের জানাবেন যে যাত্রী দর্শক দুঃখিত, আমরা আমাদের অন্য একজন সহকর্মীর সাথে যুক্ত হচ্ছি। আমাদের সহকর্মী ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় রয়েছেন মাহফুজুর রহমান। নিপু, আপনার কাছে জানতে চাচ্ছি যে মহাসড়কে ঘরমুখী মানুষের চাপ কেমন দেখছেন? কিন্তু আজকে ছুটি দেওয়ার একেবারে শতভাগ ছুটি হয়ে যাবে। আর এই ছুটি হওয়ার অনেকগুলো ছুটে যাবে। আপনি যে চন্দ্রের অবস্থা দেখবেন, যারা উত্তরবঙ্গে যাবে তার বেশ একটা লম্বা যানবাহনের যে দীর্ঘ সারি সেটা থেকে উত্তরবঙ্গে যেতে হবে। আমরা সকাল থেকেই দায়িত্ব পালন করতে হবে। এত পরিমাণ যানবাহন যে তারা আসলে হিমশিম লাগছে না। আমি কিন্তু আমাদের জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে সকাল থেকে এসে যাত্রীদের করে যাচ্ছে তাদের সব ভারতীয় অফিসের সরকারি ভাড়া তারা পাচ্ছে না, সেই ভাড়ায় তারা কয়েক গুণ বেশি ভাড়া চাচ্ছে পরিবহনগুলিটা। এই অভিযোগগুলি তাদেরকে রয়েছে এবং কাঙ্ক্ষিত বা ভ্রমণের সেবা সেটি কিন্তু তারা পাচ্ছে না, এমন অভিযোগ বরাবরের মতো সেবারও কিন্তু রয়েছে। এছাড়াও যাত্রীরা বলছেন যে তাদেরকে যেখান থেকে তুলে নেওয়ার কথা আর সেখান থেকে না তুলে পায় এমন অসংখ্য অভিযোগ হচ্ছে যাত্রীদের। তবে মেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আজকে এটা একেবারে নিশ্চিতভাবে বলাই যায় যে এই পথের যানবাহনের গাড়ি কিন্তু দীর্ঘ হবে। কারণ হচ্ছে যে সরকারগুলো বের হয়ে যাবে এবং এই দীর্ঘ হওয়ার পরে যখন প্রতি বছরই আমরা কিন্তু দেখি যে আশপাশে এলাকাগুলিতে কাউন্সিলে ভিড় দেখায় দিয়ে গাড়ি বড় গাড়ি সেই সব গাড়ি একসঙ্গে যানবাহন একসঙ্গে
তাদের ভবিষ্যতে একেবারে যানবাহন এবং ভোগান্তি কয়েকদিন বেড়ে যায়। ভোগান্তি বাড়লেও কিন্তু সবাই ভোগান্তি বাড়লেও কিন্তু সবাই আমরা দেখতে যেভাবে ঝুঁকি নিয়ে যারা এমন অভিযোগ করার পর তারা অল্প কিন্তু ঝুঁকি নিয়ে পিকআপ ভ্যান, ফাইবার ভ্যান এইসব দিয়ে কিন্তু তারা তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। মাহফুজুর রহমান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই পর্যায়ে আপনাদের রাজধানীর গাবতলী থেকে ঘুরিয়ে নিয়ে আসতে চায়, সেখানে রয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিক। রাব্বি, যাত্রী চাপ কেমন দেখছেন? অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ সেখানে মিলেছে কিনা? যাত্রীচাপ কিন্তু ভালোই। আমরা দেখেছি যে গত দুদিন ধরে কিন্তু ঢাকা ছাড়ছে অনেক ঘরমুখ মানুষ। আছে গাবতলী বাস টার্মিনাল এলাকায়, এখানে অসংখ্য পরিবহনের বাসগুলো কিন্তু এই গাবতলীর বিভিন্ন পয়েন্ট থেকে ছেড়ে যায় এবং আমি যে এখানে আছি এখানে বুঝতেই পারছেন যে গাড়ির জন্য মানুষের অপেক্ষা আছে এবং সেই সাথে এই যাত্রীরা বলছেন যে তারা তো টিকিট কেটেছেন বাড়তি ভাড়া দিয়ে, এই অভিযোগটি তাদের পুরনো এবং তারা অনেকটা গা সওয়া অবস্থা আর কি, এবং সে কথাটাই কিন্তু তারা বলছিলেন। এখানে বাসের জন্য অপেক্ষা করছে অনেকেই আছে। আমরা একটু জানতে চাইবো যে কখন বাস ছিল, যাত্রীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই নির্ধারিত সময় বাসগুলো ছেড়ে যাচ্ছে কি না। আবার অনেক যাত্রী আছেন যে তারা আসলে ফাঁকা বাসের জন্য অপেক্ষা করছেন কাউন্টারের সামনে, যে তারা আগে থেকে টিকিট করেননি এবং সেজন্য তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। আর যারা টিকিট করেছেন আগে থেকে, এই যাত্রার টিকিট করেছেন, তারা কিন্তু জানিয়েছেন যে তাদের গাড়ি কিন্তু খুব বেশি সময় নিয়ে ছাড়ছে না, নির্ধারিত সময়ে কিন্তু তাদের গাড়ি ছেড়ে যাচ্ছে। এখানে আমরা একটু দেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি যে আসলে আপনি যাবেন কোথায়, গাড়ি কি আগে থেকে টিকিট করা নাকি ইনস্ট্যান্ট? না, টিকিট করা ছিল না, আমি এখন টিকিট করব। আমি যাব হচ্ছে গাইবান্ধায়। জি জি জি, গাইবান্ধা। পরিবেশ অনেক ভালো লাগতেছে। অন্যবারের তুলনায় অন্যবার অনেক জ্যাম থাকে বা অনেক দুর্নীতি বা সব কিছুই থাকে, তো এবার অনেক পরিবেশ অনেক সুন্দর লাগতেছে, সব কিছু মিলে অনেক ভালো আছে সব। জি। আপনি কোথায় যাবেন? আমি যাব। আপনি কোথায় যাবেন? গাইবান্ধা? গাইবান্ধা গোবিন্দগঞ্জ যাব। গোবিন্দগঞ্জ যাবেন। কেমন দেখছেন এখন পর্যন্ত কেমন যাত্রা হবে? যাত্রা আশা করি ভালোই হবে, কিন্তু যানজটটা একটু থাকবে, কারণ ওইদিকে রাস্তার কাজ চলতেছে তো এই জন্য। বিশেষ করে আপনার আমাদের গোবিন্দগঞ্জে রাস্তার কাজ চলতেছে, ফ্লাইওভার হচ্ছে তো এই জন্য ওখানে জ্যাম থাকে। জি জি। এখানে দেখতেই পাচ্ছেন যে কাউন্টারের সামনে কিন্তু অসংখ্য মানুষ, তারা কিন্তু অপেক্ষায় আছেন তাদের নির্ধারিত গাড়ির জন্য। এই অপেক্ষা আমরা একটু জানার চেষ্টা করি, একটু কথা বলার চেষ্টা করি যে আসলে কি অবস্থা এখন পর্যন্ত, সিচুয়েশনটি কি একটু জানার চেষ্টা করি। কোথায় যাবেন? আমরা যাব হলো গাইবান্ধা। ওই কল্যাণপুর থেকে ছিল 8টায়, এখান থেকে 8:30। এই যাত্রা ইনশাল্লাহ ভালো হবে, ইনশাল্লাহ আশা করা যায় ভালো হবে। শুনছিলেন যে আসলে এখন পর্যন্ত কিন্তু সবগুলো গাড়ি মোটামুটি সময় মতোই কিন্তু ছেড়ে যাচ্ছে, এই গাবতলীর বিভিন্ন কাউন্টার থেকে বাসগুলো ছেড়ে যাচ্ছে এবং তারা বলছেন, আশা করছেন যে তাদের এই যাত্রা স্বস্তিদায়ক হবে। রাব্বি, আপনাকে ধন্যবাদ। সামাজিক অরাজকতা রোধ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ঈদ কেন্দ্রিক জনভোগান্তি কমাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে সব মন্ত্রণালয় ঈদের সময় সার্বিক পরিস্থিতি নরমাল এবং সুন্দর থাকবে বলে আশ্বস্ত করেছেন মন্ত্রীরা। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় চলতি অর্থ বছরের সম্পূরক বাজেটের অনুমোদনও দেওয়া হয়েছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে প্রণীত 2024-25 সালের বাজেট সংক্রান্ত 2টি অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। বিশ্ব বাণিজ্য সংস্থা সংক্রান্ত একটি চুক্তির অনুমোদন হয়েছে সভায়। ক্যাবিনেট সুমোটো একটা ডিসিশন নিয়েছে যে যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। দামি হেডফোন, সাউন্ড কোয়ালিটিও ভালো, তবে তা গান শোনার জন্য।
এটি দেওয়া হয়েছে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। অথচ প্রকল্প পরামর্শকের মত ছিল ওজনে হালকা, কনফারেন্সের জন্য উপযোগী হেডফোন সংযোজনের, যেমনটি সংসদে আগেও ব্যবহৃত হয়েছে। দুদিনের অধিবেশনেই এমপিরা ভুগছেন অস্বস্তিতে, দাবি পরিবর্তনের। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও নেওয়া হয়েছে। এতে গচ্চা যাবে রাষ্ট্রের $1.5 কোটি টাকা। অথচ 6 মাস আগে প্রায় 4 কোটি টাকা খরচ করে মেরামত করা হয় সংসদের শব্দ ব্যবস্থা। শাকিল হাসানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রের গোলযোগ, বিলম্ব হয় অধিবেশন শুরুতে। আপত্তি ওঠে হেডফোন নিয়েও। আমার মাইক অন না, হ্যান্ড মাইকে কথা বলছি, মূল মাইকটি এখন অকেজো। এত বড় একটা বোঝা মাথার উপরে দিয়ে আমরা এখানে এই 1 ঘন্টা 2 ঘন্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে। এত বড় একটা জিনিস ওইভাবে কানে মাথার মধ্যে লাগিয়ে রাখা আসলে এটা খুব আরামপ্রদ না আর কি। জাতীয় সংসদের কারিগরি বিষয় দেখভাল করে গণপূর্ত বিভাগ। 2022 সালে একটি প্রকল্পের অধীনে জাতীয় সংসদ ভবনের শব্দ ব্যবস্থা তৈরি করা হয়। 2024 সালে 5 আগস্ট এর কিছু অংশ লুটপাট হয়, যেগুলো আরেকটি প্রকল্পের মাধ্যমে পুনঃস্থাপন করা হয়। এই কাজে প্রাথমিকভাবে 23 কোটি টাকার প্রস্তাব করে গণপূর্ত বিভাগ। বিশেষজ্ঞ হিসেবে লার্স ভিডেকামকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়। পুরো সিস্টেম পরিবর্তন না করে শুধুমাত্র লুট হওয়া যন্ত্রাংশ পুনঃস্থাপন করে শব্দ ব্যবস্থা চালু করা সম্ভব বলে মত দেন তিনি। 3 কোটি 81 লাখ টাকা প্রস্তাব করে কাজটি পায় আমানত এন্টারপ্রাইজ। ঠিকাদার সৌর ব্র্যান্ডের প্রতিটি 12,500 টাকায় 428টি হেডফোন সরবরাহ করে 53.5 লাখ টাকায়। বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বিশ্ববিখ্যাত শিওর ব্র্যান্ডের হেডফোন এখানে সন্নিবেশিত করা হয়েছে। এটি একটি অত্যন্ত ভালো কোয়ালিটির প্রোডাক্ট। যমুনা টেলিভিশনের সাথে কথা হয় পরামর্শক লার্স ভিডেকামের সঙ্গে। তিনি জানান সৌর ব্র্যান্ডের হেডফোন কেনার পরামর্শ দেননি, তিনি বরং কিছু নমুনা উল্লেখ করে হালকা হেডফোনের পরামর্শ দেন। দরপত্রে অংশ নেয় আরও কয়েকটি প্রতিষ্ঠান, যাদের সাউন্ড সিস্টেমে কাজ করার পূর্ব অভিজ্ঞতা ছিল। এদের বাদ দিয়ে কেন আমানত এন্টারপ্রাইজকে কাজ দেওয়া হয় তা নিয়ে আছে প্রশ্ন। আমাদের অভিজ্ঞতা কাটতেছে এমন করে না, আমরা হচ্ছে কি আরো বেশি যাতে আমরা কোনো রকম কোনো মানে খুঁত না থাকে বা কোনো কাজে যদি কোনো সমস্যা না থাকে সেটা আমরা বাইরে থেকে এক্সপার্ট নিয়েছি। তাদের তারা তো শিওরের পণ্য ইউজ করতে বলছে, তারা বলছে তাদের পণ্য হচ্ছে দুনিয়াতে বেস্ট, তারা তাদের পণ্য নিয়ে কাজ করার জন্য আমাদেরকে উৎসাহিত করছে। সাউন্ড সিস্টেম মেরামত করার পর 5-6 মাস ধরে শব্দ পরীক্ষা করা হয়েছে, তখন কোনো সমস্যা হয়নি বলে দাবি গণপূর্তের প্রকৌশলীদের। প্রোডাক্টগুলো কিন্তু তাদের মাধ্যমে নিয়ে আসি, সোল এজেন্টের মাধ্যমে নিয়ে আসি। এসব এদের সব ডকুমেন্ট, সব তথ্য, সব কাগজপত্র, ফরেন কাগজপত্র সবকিছু আমাদের কাছে আছে। 4 দশক ধরে সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করেন প্রকৌশলী জাহিদুর রহিম জোয়ারদার। তার প্রতিষ্ঠান 2022 সালে সংসদ ভবনের সাউন্ড সিস্টেমের পুরো কাজ করেছিল। তিনি জানান এ ধরনের কাজে দরকার অভিজ্ঞতা। শোরের কেনা হয়েছে, বাট কনফারেন্স হেডফোন কেনা হয়নি, এটা কেনা হয়েছে মিউজিক্যাল হেডফোন। এটা অভিজ্ঞতার জন্য আমি বলবো, এটা এই মিস্টেকটা হয়েছে ডিউ টু এক্সপেরিয়েন্স। এখন এই হেডফোনগুলো চেঞ্জ করে ফেললে প্রবলেম উইল বি সলভড। কারণ যেটা কনফারেন্স হেডফোন সেটা যদি লাগানো হয়, দোজ আর লাইট ওয়েট এবং ওটা শোনা যাবে এবং সারাউন্ডিংসের কথাও শোনা যাবে। হেডফোনগুলো পরিবর্তন করার বিষয়ে এরই মধ্যে বৈঠক হয়েছে সংসদ সচিবালয়ে। তবে সচিব কানিজ মওলা জানান এটি কবে নাগাদ হবে তা এখনো নিশ্চিত না। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খবর জানাতে গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, মহাসড়কের আজকের চিত্র কেমন দেখছেন? কোথাও যানবাহনের জটলা দেখতে পাচ্ছেন কিনা? জটলা আসলে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, যেমন রাজধানী প্রবেশপথ, আবদুল্লাপুর, টঙ্গী বাজার, কলেজ গেট এবং বগুড়া বাইপাস, চন্দ্রা, মাওনা এবং চান্দনা চৌরাস্তা, এই পয়েন্টগুলোতে মূলত জটলা রয়েছে। তবে অন্যান্য দিনের চেয়ে আজকে সকাল থেকে অর্থাৎ ফজরের পর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং পাশাপাশি ঢাকা টাঙ্গাইল সড়কে কিন্তু আসলে যাত্রীদের যে চাপ, সেই চাপের কারণে জটলা আরও বড় হচ্ছে। তবে ট্রাফিক পুলিশ বলছে যে এই জটলাটি সন্ধ্যা পর্যন্ত একটু দীর্ঘ থাকবে, যেহেতু শিল্প প্রতিষ্ঠান বাকি যে অংশগুলি রয়েছে যদিও ধাপে ধাপে
কলকারখানা বেতন ভাতা দিয়ে ছুটি দেওয়া হয়েছে, অর্থাৎ আজকেই শেষ, যে কারণে আজকে সারাদিন একটু চাপ থাকার সম্ভাবনা রয়েছে। যাত্রীদের যে অভিযোগ, সেই অভিযোগ হচ্ছে তাদের যে কাঙ্ক্ষিত যে ভাড়া, অর্থাৎ যদি উদাহরণ দিয়ে যদি বলি সেক্ষেত্রে বলবো যে রাজধানী প্রবেশপথ আবদুল্লাপুর থেকে যদি হালুয়াঘাট যাওয়া হয় অন্যান্য বারের চেয়ে 350 টাকা, এইবার নেওয়া হচ্ছে কখনো 900 টাকা, কখনো 1000 টাকা এবং 1200 টাকা পর্যন্ত তাদের ভাড়া নির্ধারণ করা হয়েছে এখানকার যারা কাউন্টাররা। তবে যাত্রীদের যে অভিযোগ, সেই অভিযোগ হচ্ছে যে এই যে তারা যে জ্বালানি তেলের যে দোহাই দিয়ে 3 গুণ কখনো 4 গুণ করা হয়েছে ভাড়া, এটির জন্য প্রশাসন দ্রুত গতিতে তাদের ব্যবস্থা নেওয়া হয়। অর্থাৎ আমরা গত 3 দিন যাবৎ গাজীপুরে কোথাও কিন্তু প্রশাসনিক যে এই ব্যবস্থা সেটি কিন্তু আসলে লক্ষ্য করতে পারেনি। তবে আস্থার বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে যে স্বেচ্ছাসেবী প্রায় 600 ভলান্টিয়ার কাজ করছে, অর্থাৎ বিভিন্ন দপ্তর থেকে। তারা কিন্তু আমরা দেখছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা টাঙ্গাইল সড়ক, পাশাপাশি ঢাকা সিলেট যে সড়কটি রয়েছে মারফি, সেই সড়কে কিন্তু কোথাও যেন জটলা যেন বড় দীর্ঘ না হয়, সেক্ষেত্রে স্বেচ্ছাসেবীরা বেশ চোখে পড়ার মতন কাজ করছে। তবে ট্রাফিক পুলিশ বলছে যে ময়মনসিংহ মহাসড়কে যেন জটলা সৃষ্টি না হয়, সেক্ষেত্রে তারা নির্বিঘ্ন কাজ করছে। তবে অভিযোগ যে বিষয়টি রয়েছে অধিক ভাড়া, সেটি নিয়ে কিন্তু আসলে কোনো ব্যবস্থায় চোখে পড়ার মতো নয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদযাত্রার আরো খবরাখবর জানাতে আমাদের আরো দুজন সহকর্মী আমাদের জন্য অপেক্ষা করছেন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে প্রথমবার বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের জন্য বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে। আর সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন জয়। আমরা শুরুতেই যাচ্ছি তার কাছে। জয়, প্রথমবারের মতো বিশেষ লঞ্চ সার্ভিস চালু হওয়া নিয়ে কি বলছেন যাত্রীরা? মারফি, আমি রয়েছি শিমুলিয়া টুরিস্ট গার্ড যেটি রয়েছে, অর্থাৎ পূর্বাচল 300 ফিট সড়কের 150 মিটারের মতো উত্তর পাশে, এবং পূর্বাচলের যে বাণিজ্য মেলার স্থায়ী ক্যাম্পাসটি রয়েছে, স্থায়ী ক্যাম্পাসের ঠিক 100 মিটার পূর্ব দিকে হচ্ছে শিমুলিয়া টুরিস্ট গার্ড। এখানে আসলে বিআইডব্লিউটির অধীনে এই গার্ডটি গতকাল চালু করা হয়েছে এবং প্রথম যেই বরিশালগামী লঞ্চ সকাল 8টায় ছাড়ে, সেই লঞ্চটি অর্থাৎ পূর্বী সাত কিন্তু একটু আগেই ছেড়ে গেলেন এবং এখানে আমরা দেখেছি শতাধিক যাত্রী হয়েছে। যদিও লঞ্চ নির্ধারিত ভাড়া ছিল 650 টাকা, এই ঘাট থেকে কিন্তু 400 টাকা বিআইডব্লিউটি নির্ধারণ করে দিয়েছে এবং বাকি 3টি লঞ্চ কিন্তু সকাল 9টা, 10টা এবং 11টায় চাঁদপুরের উদ্দেশ্য ছেড়ে যাবে। এখান থেকে ডেমরা, তারপরে নারায়ণগঞ্জ, সাতনল হয়ে একলাসপুর, তারপরে চাঁদপুর, এই সাকল্যে এখানে 3 ঘন্টার মতো সময় লাগবে। এবং এই যে রূপগঞ্জের পূর্বাচলে এই লঞ্চ ঘাটটি চালু হলো, এই কারণে কিন্তু যাত্রীরা অত্যন্ত খুশি। কারণ নরসিংদী, নারায়ণগঞ্জ সহ আপনি জানেন নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল এবং রাজধানীর উত্তরা, বসুন্ধরা সহ বিভিন্ন এলাকার যাত্রীরা কিন্তু সহজে এখান থেকে পারাপার হয়। এবং আমরা আজকেও দেখেছি বেশ কিছু যাত্রী এখানে আসলে এসে লঞ্চে তাদের বাড়িতে করেছেন, নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে গেছেন এবং তারা বলছেন যে এই ঘাটটি যদি স্থায়ীভাবে করা হয়, অর্থাৎ যেটি ঈদ উপলক্ষে শুধু করা হয়েছিল সেটি স্থায়ীভাবে করা হলে কিন্তু তারা আরও খুশি হবে। আগামীকাল কিন্তু এখানে কার্নিভাল ক্রুজ অর্থাৎ বোলার উদ্দেশ্যে কিন্তু যাত্রীবাহী গাড়ি এবং ফেরি চলাচল করবে। মারফি, ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিএম খোরশেদ। ঘাটে যানবাহন পারাপারের কি অবস্থা দেখছেন, কেমন দেখছেন ভিড়? মারফি, ঘরমুখ মানুষের আমরা সকাল থেকে পাটুরিয়া ঘাটে কিন্তু দেখছি, বিশেষ করে যারা বিভিন্ন যে ভেঙে ভেঙে যে সকল যানবাহনগুলোতে যে সকল যাত্রী এসেছিল তারা, এবং ছোট গাড়ি বিশেষ করে প্রাইভেট কার, মাইক্রোবাস এবং মোটর সাইকেল, সেই গাড়ির চাপটা আসলে বেশি দেখছি। তবে জি ভাই, হ্যালো, যে বিষয়টি রয়েছে যে এইখানে মোটামুটি যারা আসলে এখন হচ্ছে স্বস্তি নিয়ে আসলে এই পাটুরিয়া ঘাট তারা কিন্তু পারাপার হতে পারছে এবং এখন পর্যন্ত যাত্রীদের পক্ষ থেকে কোনো ধরনের বড় ধরনের কোনো দুর্ভোগ ভোগান্তির অভিযোগ কিন্তু আমাদের কাছে করেনি। গতকালকে থেকে আজকে পর্যন্ত গত 24 ঘন্টায় এই পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে
5100 যানবাহন পারাপার হয়েছে বিআরটিসির পক্ষ থেকে আমাদেরকে এমনটুকু জানছে। রাতভর কিন্তু অন্যান্য যাত্রী কিন্তু পারাপার হয়েছে বিরামহীনভাবে, এবং বেলা বাড়ার সাথে সাথেই যাত্রীর চাপ আজকে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে আমরা কিন্তু ঘাটে কিন্তু একেবারেই স্বাভাবিক পরিস্থিতি দেখছি। আমি 3 নম্বর ঘাটে রয়েছি, পাটুরিয়ার 3 নম্বর ঘাটে কিন্তু একটি ফেরি ভিড়ছে, এবং যে সকল যাত্রী আসছে তারা এসে কিন্তু সহজেই ফেরিতে কিন্তু উঠতে পারছে, এবং লঞ্চে একই অবস্থা। একেবারে যে গাদাগাদি যে পরিস্থিতি সেটি নাই। গতকালকে যে পরিস্থিতি দেখেছি আমরা 10টার পর থেকে দূরপাল্লার যে সকল বাস, সেই বাসের চাপ কিন্তু বেড়েছিল। একই অবস্থা রয়েছে ঘাটে, কিন্তু এখন দূরপাল্লার কোনো যানবাহন কিন্তু পারাপার অপেক্ষায় আটকে নেই। যাত্রী এবং যানবাহন যেগুলো আসছে সেগুলো আসলে সহজেই কিন্তু পারাপার হতে পারছে, এবং বলা চলে যে গত কয়েক বছরের মতো এবারও কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে কিন্তু ঈদ যাত্রা কিন্তু অনেকটা স্বস্তি। খোরশেদ, ধন্যবাদ আপনাকে। দেশি বিদেশি নানা চাপে বাড়ছে মূল্যস্ফীতি। পণ্য ও সেবা ব্যয় সামাল দিতে সাধারণ মানুষের হিমশিম অবস্থা। নিয়ন্ত্রণমূলক মুদ্রানীতিতেও লাগামহীন দামের বারুদ। বাজার ব্যবস্থা ঢেলে সাজাতে শুরু করা যায়নি সংস্কারও। ক্যাব সভাপতি বলছেন তদারকির বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে, খুঁজে বের করতে হবে সমস্যা। বেশ কয়েকদিন ধরে এই অস্থির ভোজ্য তেলের বাজার। সরবরাহ কমিয়ে দেবার কথা বলে বাজার থেকে তেল উধাও। মধ্যপ্রাচ্য যুদ্ধ দামামায় আতঙ্কে ক্রেতারাও কিনছেন প্রয়োজনের বেশি। শুধু ভোজ্য তেলই নয়, প্রয়োজনীয় নানা খাদ্যপণ্যের চাহিদা, সরবরাহ অথবা দামের ক্ষেত্রে ক্রেতার অভিযোগের শেষ নেই। আয়ের সঙ্গে বেড়েই চলেছে ব্যয়ের ব্যবধান। সবশেষ তথ্য অনুযায়ী গেল ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতির হার 9.13%। একই সঙ্গে 9% বেশি খাদ্য এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার, অর্থাৎ পণ্য কেনার সময় ক্রেতাকে বাড়তি গুনতে হচ্ছে 9 টাকার বেশি। নতুন সরকারের সামনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অবশ্যই, কারণ মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে উচ্চ পর্যায়ে রয়ে গেছে, এবং মূল্যস্ফীতির কারণে কিন্তু বিশেষ করে স্বল্প আয় এবং দরিদ্র জনগোষ্ঠী নিষ্পেষিত। চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে ধরনের পদক্ষেপ বা নীতিগুলো দরকার, এগুলো অবশ্যই বাজেটে থাকতে হবে, যাতে এই বর্তমান সমস্যাগুলো থেকে উত্তরণের পথটা আপনার সহজতর হয়। বেশ কয়েকবার সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ চেষ্টা করে বাংলাদেশ ব্যাংক। বাজার ব্যবস্থাতেও আনা যায়নি শৃঙ্খলা, ফলে সাধারণ মানুষের স্বস্তি ফেরেনি। মধ্যপ্রাচ্য যুদ্ধ অবস্থা আরও বাড়িয়েছে মূল্যস্ফীতির শঙ্কা। সাধারণ মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, যারা অসহায় জনগোষ্ঠী, তাদের জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো মূল্যস্ফীতি। মধ্যপ্রাচ্যের পুরো অর্থনীতি ঘিরে যে বিশ্ব অর্থনীতি ঘুরছে, তো এখন বিশ্ব অর্থনীতিতে তো জিনিসপত্রের দাম বেড়ে যাবে, মূল্যস্ফীতি বাড়বে, চাহিদা কমবে। তাহলে এই নতুন সংকট আমরা মোকাবেলা করবো কীভাবে? আমাদের রপ্তানির ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে শিপিং কস্টটা বেড়ে যাচ্ছে, ইতিমধ্যে বেড়ে গেছে, এবং একই সঙ্গে যে বিশ্ববাজারে যে জ্বালানি, তো সেটার দামও তো ইতিমধ্যে বেড়ে গেছে। বাজারে স্বস্তি ফেরাতে স্বল্পকালীন সমাধান হিসেবে তদারকির উপর জোর দিচ্ছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সভাপতি। বাজারে যখন এই তদারকি হয় বা হয়, তখন ব্যবসায়ীরা যারা এটা কারচুপি করে তারা মনে করে যে না, তাদের বিরুদ্ধে অভিযান হতে পারে। এই যে আপনার সিলিন্ডার গ্যাস নিয়ে যেটা হয়েছে, অনেক জায়গায় সিলিন্ডার গ্যাস মজুত করেছে, সেই জায়গাগুলোতে আমি বলবো যে তদারকিটা ওইভাবে মনোযোগ দেওয়া হয়নি। বিশেষ করে লাস্ট ইন্টারিয়াম গভর্নমেন্টের 1.5 বছরে নতুন সরকার আসছে, এবং আমি বাণিজ্য মন্ত্রী মহোদয় সহ আদার্স লোকাল গভর্নমেন্ট বা যেখানে আমাদের স্থানীয় প্রশাসন আছে, সেখানে আমার মনে হয় যে তদারকিটা খুব জোরদার করা দরকার বলে আমি মনে করি। পণ্য মজুত পর্যাপ্ত আছে বলে বারবার আশ্বস্ত করছেন বাণিজ্য মন্ত্রী। বাজার তদারকি বৃদ্ধির জন্য মন্ত্রণালয় থেকে দেয়া হচ্ছে নির্দেশ, কিন্তু সুফল পাওয়া নিয়ে আছে প্রশ্ন। লিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। নড়াইলে অব্যাহত জ্বালানি সংকট। পাম্পে পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না বড় চাষি ও যানবাহন চালকরা। ক্রেতাদের দাবি দাম বাড়ানোর জন্য এক কৃত্রিম সংকট। এদিকে সরবরাহ কম থাকায় ভোক্তাদের তেল দিতে পারছেন না বলছেন ব্যবসায়ীরা। নড়াইল সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের বড় চাষি রফিকুল ইসলাম জমিতে সেচ দেওয়ার জন্য নিজ এলাকায় পাননি 1 ফোঁটা ডিজেল। সাইকেল চালিয়ে শহরের এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরলেও মেলেনি 1 লিটার তেলও। শূন্য ড্রাম নিয়েই ফিরেছেন বাড়ি। আমার তো নিজেরটাও যাচ্ছে, আরো দর্শকেরটাও যাচ্ছে। এখন এই মতো অবস্থায় আসলাম তো দেখি পাওয়া যায় না, কোথাও পালাম না, এখন ফিরে বাড়ি চলে যাচ্ছি। স্থানীয় অনেকের অবস্থাই রফিকুল ইসলামের মতো। এমন পরিস্থিতিতে বোরো ধানের আবাদ ও উৎপাদন নিয়ে শঙ্কিত তারা।
3টে পাম্পে গেছি, 3টে পাম্পই বন্ধ, কোনো ডিজেল দিচ্ছে না, ডিজেল নাই। তাহলে এই বড় মৌসুমে এখন এই ধানের এখন বাইল বেরোবে, কিভাবে বা কৃষকরা পানি দিবে? তেলের অভাবে ধান নষ্ট হয়ে যায়, তাহলে তো আমি না খাই মরবো। এরপরে সরকার কি আমার লোন দেবে? 5 দিন আমরা কোনো পাম্পে এসে কোনো তেল পাচ্ছি না, কোনো দোকানে গেলে কোনো তেল নেই। জেলা শহর ও আশপাশ ঘুরে শুধু একটি পাম্পে পেট্রোলের সন্ধান মিলেছে। সেখানে রেশনিং পদ্ধতিতে স্বল্প পরিমাণে তেল নিচ্ছেন বাইকাররা। কয়েকটি পাম্পে ডিজেল, পেট্রোল, অকটেন কিছুই না থাকায় লাল কাপড় টাঙিয়ে সংকটের ইঙ্গিত দেয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, পাম্পে তেল পাওয়া না গেলেও কোথাও কোথাও বাড়তি দাম দিলেই মিলছে খুচরা তেল। অনেক অনেক জায়গায় দোকানে আমি নিজেই কিনেছি, কিছু টাকা বেশি দিলি তেল পাওয়া যাচ্ছে, কিন্তু এই তেলগুলো কোথা থেকে আসতেছে? আমরা আছে গাড়ির ড্রাইভার, আমরা আছে খালি খালি মনে করেন এনে কোনো ভাড়াও যেতে পারতেছি না। পাম্প কর্তৃপক্ষের দাবি, চাহিদার তুলনায় তেল কম আসা এবং ক্রেতাদের বাড়তি চাপ থাকায় সাময়িক এ সমস্যা। তেল যেটুকানি পাচ্ছি আমরা, এইটুকানি দিয়ে মানুষের চাহিদা মেটাতে পারতেছি না, তার কারণে আমাদের পাম্প এখনো বন্ধ রয়েছে। যতটুকু যা তেল আনতেছি শেষ হয়ে যাচ্ছে, বন্ধ করে রাখতে হচ্ছে, যেটা আছে সেটা দিচ্ছি। পেট্রোল আছে আমাদের, এখন পেট্রোল চলতেছে। এমন পরিস্থিতিতে কৃষকদের নিয়মিত পরামর্শের পাশাপাশি পাম্প মালিকদের সাথে যোগাযোগ রাখছে কৃষি বিভাগ। ডিজেল পর্যাপ্ত যাতে কৃষকরা পায় আমরা মনিটরিং করছি, এবং বিভিন্ন পাম্প মালিক ও যারা এজেন্ট আছে তেলের তাদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা এই সময় অন্তত আরও 1 মাস নিরবিচ্ছিন্ন তেল বা ডিজেল তাদেরকে সরবরাহ করেন। চলতি মৌসুমে জেলায় 5,309 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কক্সবাজারের সম্প্রতি গ্যাস স্টেশনে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কলাতলী মোড় সংলগ্ন কক্সবাজার এলপিজি স্টেশনের সামনে জামায়াত আমিরের পক্ষ থেকে এই সহায়তা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা নূর আহমদ আনোয়ারি। এ সময় নিহত 3 জনের প্রত্যেক পরিবারকে 30,000 টাকা এবং আহতদের পরিবারের মাঝে 10,000 টাকা করে সহায়তা প্রদান করা হয়। তাছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। সহায়তা প্রদান অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল জাহেদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাত্র 40,000 টাকার জন্য বন্দুকের নলের মুখে বাড়ি থেকে উচ্ছেদ, এমনটাই ঘটেছে টাঙ্গাইলের মধুপুর রাবার বাগানে। এক গারো পরিবারকে রাবার বাগান কর্তৃপক্ষের উচ্ছেদ চেষ্টার ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে চারদিকে উঠে নিন্দার ঝড়। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারকে সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। টাঙ্গাইল মধুপুরের কালাপাহাড় এলাকা, বিস্তৃত রাবার বাগানের ভেতর দেখা যায় ছোট্ট একটি ঘর। সেখানেই থাকেন গারো নারী রমেন কবি ও তার পরিবার। 8 বছর ধরে বনের ভেতরেই বসবাস করছিল পরিবারটি। ধীরে ধীরে পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন ঘর বানানোর প্রয়োজন দেখা দেয়। নিয়মমাফিক বন কর্তৃপক্ষের কাছে অনুমতি চায় পরিবারটি। অনুমতি দেওয়ার কথা বলে 1 লাখ টাকা ঘুষ চেয়ে বসে গার্ড নায়েব আলী ও মঞ্জু। 60,000 টাকা পরিশোধ করে ভুক্তভোগী পরিবার। বাড়িঘর টিনটুন নাই, আমি ঘর বাড়াবার চেষ্টা করার জন্য ওরা 60,000 মঞ্জু আর নাইব আলী 60,000 টাকা দিচ্ছে, আমার হুসুর থেকে 50,000 টাকা দিচ্ছে। গামছা দিয়া দেখা মেরে আমার মারবার চাইছিল, পরে আমি আবার নাঠি নিয়ে উঠছি। হ্যাঁ, তুমি করে কে হুকুম দিছে, কে তুমি করে এত এত পাওয়ার দিছে? পরিবারের অভিযোগ, 40,000 টাকা বাকি থাকায় বনের লোকেরা এসে উচ্ছেদের চেষ্টা করে। যদিও টাকা নেওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করলেন রাবার বাগানের ব্যবস্থাপক। একটা ম্যানেজার এখন এই জায়গায় দায়িত্ব নিয়ে আইসা হঠাৎ করে কোনো বিনা নোটিশে, ঠিক আছে, অতর্কিতভাবে হামলা চালায়, একটা পরিবারকে উচ্ছেদ করে একটা পায়তারা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভুল মেসেজ পৌঁছেছে। এখানে আসলে উচ্ছেদের কোনো ঘটনা ঘটেনি। যদি আমার কাছে এরকম কোনো করতো তাহলে সেটা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতাম, কিন্তু কোনো অভিযোগ তো করে নাই। এটা তো একটা কার কাছে স্যার অভিযোগ করলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্দুকের নলের মুখে গারো পরিবারকে উচ্ছেদের ভিডিও দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারকে সহায়তা প্রদান করেন তিনি। তাদেরকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে। তো ওই জায়গা থেকে আমি দেখলাম যে ফ্যামিলিটা খুবই হতদরিদ্র এবং মানবিক একটা ইস্যু। তার বাচ্চা কাচ্চার সংখ্যা ওই লোকের প্রায় 11 জন। তারপর তাদেরকে একটা আশ্বস্ত করা নিয়ে আসলাম যে আপনারা থাকেন, আমরা দেখতেছি কিভাবে কি করা যায়, এবং সরকারের পক্ষ থেকে আপনাকে যে ক্ষতিটা হয়েছে
রাবার বাগান কর্তৃপক্ষ ম্যানেজার সাহেব যেমন জানালো যে খুঁটি যেগুলো অপসারণ করছে বা ভাঙছে ওটা তাকে দিয়ে দিব। স্থানীয়দের অভিযোগ, রাবার বাগানের বহু জায়গা কর্তৃপক্ষের উদাসীনতায় প্রভাবশালীদের দখলে চলে গেছে। অসহায় পরিবারের দিকে বন্দুকের নল তাক না করে বেহাত হওয়া জমি উদ্ধারে কঠোর হবার দাবি সচেতন মহলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আন্তর্জাতিক খবর। হরমুজ প্রণালীর কাছাকাছি মিসাইল সাইট লক্ষ্য করে ভয়াবহ হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ছোড়া হয়েছে ৫,০০০ পাউন্ডের বাংকার বাস্টার বোমা। দাবি বিপুল অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ছিল সেখানে। যৌথ অভিযানের টার্গেট হচ্ছে বুশেহের পরমাণু প্ল্যান্টও। ইরানের দাবি স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি। রাজধানীর আরও কয়েকটি সামরিক স্থাপনাতেও হয়েছে হামলা। আইডিএফ এর দাবি এ পর্যন্ত কয়েকশো কমান্ড সেন্টারে চালানো হয়েছে হামলা। ইরানও পাল্টা জবাবে পিছিয়ে নেই। ইসরায়েলি শহর রামাতগানে মিসাইল হামলায় ২ জন নিহত হয়েছেন। চলমান যুদ্ধে দেশটিতে মোট প্রাণহানি ১৫। উপসাগরীয় দেশগুলোয় মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে চলছে হামলা। খুব শিগগিরই ইরান অভিযান থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র আবারও এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান এখনো সময় না হলেও অদূর ভবিষ্যতে অভিযান শেষ করবে ওয়াশিংটন। আবারও দাবি করেন হামলায় সব দিক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে তেহরান। এখনো ইরান অভিযান শেষ করতে আমরা প্রস্তুত নই। অদূর ভবিষ্যতে সরে আসব, খুব অল্প সময়ের মধ্যেই সরে আসব। তারা এই মুহূর্তে সব দিক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আবারও বলছি, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে দারুণ সমর্থন পেয়েছি আমরা, কিন্তু ন্যাটো থেকে কোনো সমর্থনই পাইনি। বলতে গেলে কোনো সমর্থনই পাইনি। ইরানের হামলা ঠেকাতে অত্যাধুনিক সি-র্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই অস্ত্রের সাহায্যে ড্রোন প্রতিহতের দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল। বিশ্লেষকরা বলছেন আধুনিক যুদ্ধে ড্রোন, রকেট আর আর্টিলারি হামলা ঠেকাতে বেশ কার্যকর এটি। শক্তিশালী রাডারের সাহায্যে মিনিট কয়েক হাজার রাউন্ড গুলি ছুড়ে শত্রু হামলা ঠেকাতে সক্ষম এয়ার ডিফেন্স সিস্টেম। রাতের আধার ভেদ করে ছুটছে বুলেটের ফোয়ারা। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস ও গ্রিন জোনে ড্রোন হামলা ঠেকাতে অত্যাধুনিক এই সমরাস্ত্র ব্যবহার করে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সমর ভাণ্ডারে থাকা অত্যাধুনিক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত নাম সি-র্যাম। অল্প দূরত্ব থেকে ছোড়া রকেট, মর্টার বা ছোট আর্টিলারি শেলকে ধ্বংসের লক্ষ্যে সর্বপ্রথম মার্কিন নৌবাহিনীতে কমিশনড হয় এই অস্ত্র। এরপর সেটির স্থল সংস্করণ সি-র্যাম তৈরি হয়। আধুনিক যুদ্ধে ব্যবহৃত ড্রোন, রকেট আর কামানের গোলার হামলা প্রতিহতে বেশ কার্যকর এই এয়ার ডিফেন্স সিস্টেম। এর শক্তিশালী রাডার নিখুঁতভাবে টার্গেট শনাক্ত করে। এরপর স্বয়ংক্রিয় বন্দুক থেকে ২০ মিলিমিটারের বুলেট ছোড়া হয়। প্রতি মিনিটে প্রায় ৪৫০০ রাউন্ড গুলি ছুড়তে সক্ষম এই প্রতিরক্ষা ব্যবস্থা। তবে সবচেয়ে বড় সীমাবদ্ধতা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে পারে না এই এয়ার ডিফেন্স সিস্টেম। এটির পাল্লা মাত্র ১ থেকে ২ কিলোমিটার। তবে ইন্টারসেপ্টর মিসাইলের পরিবর্তে বন্দুকের গুলি ব্যবহার হয় এর পরিচালনা ব্যয় বেশ কম। ফলে স্বল্প মূল্যের ড্রোনের সিরিজ হামলা ঠেকাতে বেশ কার্যকর এই যুদ্ধাস্ত্র। পাশাপাশি হামলার মুহূর্তে সাইরেন বাজিয়ে আশপাশে সকলকে সতর্কও করে এই ব্যবস্থা। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন দূতাবাসগুলোর বেশিরভাগেই এই সি-র্যাম এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন রাখা হয়। তাছাড়া সামরিক ঘাঁটি আর যুদ্ধক্ষেত্রের অস্থায়ী ক্যাম্পে এই এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে থাকে যুক্তরাষ্ট্র। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। চলমান যুদ্ধে প্রথমবার হজ কাসেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC, যা দিয়ে ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ছাড়াও কাতার, কুয়েত, আমিরাত ও ইরাকের বিভিন্ন মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মূলত সলিড ফুয়েল চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এটি, যা ট্রাকে বহনে সক্ষম মোবাইল লঞ্চার থেকে ছোড়া যায়। ক্ষেপণাস্ত্রের আনুমানিক পাল্লা ১৫০০ কিলোমিটার, যা শত্রুপক্ষের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোয় হামলার জন্য বানানো। যৌথ অভিযানের প্রথম দিনে মিসাইলের টার্গেট হয় ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সবচেয়ে বড় দ্বীপ কেশম আইল্যান্ড। বড় পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা দ্বীপটির নিচে রয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিস্তৃত মিসাইল সিটি। তাছাড়া হরমুজ প্রণালীতে প্রবেশের পথও সরাসরি নিয়ন্ত্রণ করা হয় দ্বীপটি থেকে। কেশমের প্রধান পানি শোধনাগারে মার্কিন হামলার পরেই হরমুজ প্রণালী বন্ধ করেছিল ইরান। হরমুজ প্রণালীতে প্রবেশ করলেই জাহাজ থেকে চোখে পড়ে পাহাড় আর সবুজে ঘেরা অপরূপ এক দ্বীপ কেশম আইল্যান্ড।
পারস্য উপসাগরে অবস্থিত ইরানের সবচেয়ে বড় এই নিসর্গভূমি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। তবে দ্বীপটির ম্যানগ্রোভ বনের নিচে রয়েছে অভিনব এক স্থাপত্যে তৈরি ইরানের ভূগর্ভস্থ সমর ভান্ডার মিসাইল সিটি। মধ্যপ্রাচ্য যুদ্ধে যা পরিণত হয়েছে মার্কিন ও ইসরায়েলের অন্যতম কৌশলগত টার্গেটে। আইআরজিসির কমান্ড সেন্টার, বিস্তৃত নেটওয়ার্ক টানেল, জাহাজ বিধ্বংসী অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, মোবাইল লঞ্চার, ড্রোন সহ অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র রয়েছে এই ভূগর্ভস্থ সিটিতে। ভূপৃষ্ঠ থেকে গভীরে নির্মিত হওয়ায় বিমান হামলায় যা ধ্বংস করা কার্যত অসম্ভব। ভৌগোলিক অবস্থানের কারণে পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালীর প্রবেশপথ নিয়ন্ত্রণ করা হয় এই কেশম দ্বীপ থেকে। ইরানের যৌথ বাহিনীর অভিযানের প্রথম দিনই মার্কিন মিসাইল হামলায় ধ্বংস হয় 1445 বর্গ কিলোমিটারের দ্বীপটির প্রধান লবণাক্ত পানির শোধনাগার, যার জেরে বিচ্ছিন্ন হয়ে যায় দ্বীপটিতে অবস্থিত অন্তত 30টি গ্রামের বিশুদ্ধ পানির সরবরাহ। জবাবে প্রথমে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটি জুফেয়ারে হামলা চালায় ইরান। এরপর নিষিদ্ধ ঘোষণা করে হরমুজের পথে বিশ্বের সব দেশের জ্বালানিবাহী জাহাজের যাতায়াত। ইতিহাস ঘেঁটে জানা যায়, আলেকজান্ডার দ্য গ্রেটের নৌসেনাপতি নিয়ারকাস দ্বীপটি আবিষ্কার করে এর নাম দিয়েছিল ওরাক্তা। এরপর বহু বেলা গড়িয়ে দ্বীপটিতে আসে পর্তুগিজরা। 1621 সালে এই দ্বীপে তাদের তৈরি দুর্গ দখল করে নেয় পারস্য ও ব্রিটিশ যৌথ বাহিনী। 1935 সালে দ্বীপটি থেকে ব্রিটিশরা তাদের নৌঘাঁটি সরিয়ে নিলে অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ ঘোষণা করেন ইরানের তৎকালীন সম্রাট রেজা শাহ পাহলভি। পৌরাণিক রাজা এরিথ্রাসের সমাধি, ইউনেস্কো স্বীকৃত কেশম জিও পার্কের পাশাপাশি এখানে রয়েছে ভ্যালি অফ স্টার্স ও বিশ্বের অন্যতম দীর্ঘ খনিজ লবণের খনি নামাকদাম। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাণিজ্য ও পর্যটন কেন্দ্র থেকে ফ্রন্টলাইন দুর্গে পরিণত হয়েছে কেশম আইল্যান্ড। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। 2026 বিশ্বকাপ নিয়ে ফিফার সঙ্গে চুক্তি করেছে জনপ্রিয় সামাজিক মাধ্যম ইউটিউব। এই চুক্তির মাধ্যমে বিশ্বকাপের সম্প্রচার স্বত্বধারী প্রতিষ্ঠানগুলো সরাসরি ম্যাচের অংশবিশেষ দেখাতে পারবে প্ল্যাটফর্মটিতে। গেম চেঞ্জিং পার্টনারশিপ হিসেবে আগামী 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ম্যাচের প্রথম 10 মিনিট সম্প্রচারে উৎসাহিত করা হবে ব্রডকাস্টারদের। এটি মূলত এক ধরনের টিজার প্রচার ও প্রসারের অংশ হিসেবে, যা তরুণদের আগ্রহ বাড়িয়ে ম্যাচ দেখতে উদ্বুদ্ধ করাই প্রধান লক্ষ্য। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের এবারের আসরে 104টি ম্যাচ হবে, যা প্রথমবারের মতো কিছু অংশ দেখা যাবে ইউটিউবেও। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। শেষ 16 ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের কাছে 2-1 গোলে হেরে আসর থেকে বিদায় নিতে হলো ম্যান সিটিকে। ভিনিসিয়াসের জোড়া গোলে আরও একবার লস ব্লাঙ্কোসে কাটা পড়ল সিটিজেনরা। তবে লেভারকুসেনকে হারিয়ে শেষ 8-এর নাম লিখিয়েছেন আর্সেনাল। আরেক ইংলিশ ক্লাবটি চেলসিকে বড় পরাজয় উপহার দিয়ে বিদায় নিশ্চিত করেছে পিএসজি। এদিকে অসাধারণ প্রত্যাবর্তনে জায়ান্ট খেলার বোদো গ্লিমটের স্বপ্নযাত্রা থামালো স্পোর্টিং সিটি। শেষ 8-এ যেতে অসম্ভবকে সম্ভব করতে হতো ম্যান সিটিকে। ঘরের মাঠ ইতিহাদে প্রত্যাবর্তনের গল্প লেখার সেই চাপ নিতে পারেনি গার্দিওলা শিষ্যরা। ম্যাচের 17 মিনিটে সরাসরি লাল কার্ডে মাঠ ছাড়েন অধিনায়ক বার্নার্ডো সিলভা। পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে সিটিজেনরা। মাসখানেক পর জালের দেখা পেলেন আর্লিং হল্যান্ড। 63 ও 78 মিনিটে অফসাইডে বাতিল হয় স্বাগতিকদের করা আরও 2টি গোল। ম্যাচের শেষ সময়ে আবারও ভিনিসো যোগ করা সময়ের প্রথম মিনিটে তার করা গোল বাতিল হয় অফসাইডে। তবে শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে নিজের দ্বিতীয় গোলের সঙ্গে দলের জয় নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান তারকা। আর তাতে 2 লেগ মিলিয়ে 5-1 ব্যবধানে এগিয়ে শেষ 8-এ রিয়াল মাদ্রিদ। এ নিয়ে টুর্নামেন্টের শেষ 5 আসরের মধ্যে 4বারই ম্যান সিটিকে বিদায় করল স্প্যানিশ জায়ান্টরা। ম্যান সিটির হতাশার রাতে শেষ 8-এ নাম লেখালো আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল। প্রথম লেগে 1-1 ড্রয়ের পর ঘরের মাঠে ফিরতি লেগে লেভারকুসেনকে কোনো সুযোগই দেয়নি গানাররা। 36 মিনিটে এবেরেচি এজের গোলে লিড নেয়ার পর 63 মিনিটে রাইস করেন দ্বিতীয় গোল। 3-1 ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্তেতা শিষ্যরা। অপর ম্যাচে পিএসজির বিপক্ষে আবারও অসহায় আত্মসমর্পণ চেলসির। ঘরের মাঠে 3-0 গোলের পরাজয়ে আসর থেকে ছিটকে গেল ব্লুজ। ষষ্ঠ মিনিটে খিভিচার গোলে লিড নেয়ার মিনিট 8 মাথায় ব্যবধান দ্বিগুণ করেন বার্কোলো। বিরতির পর পিএসজির আরও একটি বড় জয় নিশ্চিত করেন মায়োলো। 2 লেগ মিলিয়ে 8 গোল হজম করে চেলসি। আর দাপুটে জয়ে শেষ 8-এ বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
তবে প্রত্যাবর্তনের অসাধারণ গল্প লিখেছে স্পোর্টিং সিপি। প্রথম লেগে ৩-০ গোলে হেরেও জায়ান্ট কিলার বোদো গ্লিমটের বিপক্ষে ফিরতি লেগ জিতেছে ৫-০ গোলে। সব মিলিয়ে ৮-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ৮-এ পা রাখে পর্তুগিজ ক্লাবটি। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।